বাবা রে, পেটে পৌঁছাতে যে আর কতক্ষণ লাগবে কে জানে। বাবা, কেন গো, তোমার আবার কি হলো? আর কি হলো, আরে পেটটা অনেকক্ষণ ধরে গুড় করছে, মনে হচ্ছে। বাবা, দূর দূর, তোমাকে নিয়ে আর পারি না। আরে না গো গিন্নি, ওই শেষ পাতে রসগোল্লার সাথে মাংসের ঝোলটা মেখে বোধহয় না খেলেই ভালো হতো। এত বয়স হয়ে গেল, এখনো পেট বুঝে শুনে খেতে শিখলে না। অত করে বারণ করলাম, ওগো বয়স হয়েছে, এত মাংস খেও না, কিন্তু কে কার কথা শোনে? বাপরে বাপ, আরে ওইসব ছাড়ো, এখন কি করবো সেটা তো বলো। কি আবার করবে, একটু চেপে রাখো, আমি দেখি আশেপাশে কোনো নদী পুকুর কিছু আছে কিনা। ও বাবা রে, দেখো দেখো, তাড়াতাড়ি দেখো গিন্নি, মনে হচ্ছে এক্ষুনি। বাবা, বাবা রে বাবা, দাঁড়াও দেখছি। একরাশ বিরক্তি নিয়ে মালা আশেপাশে তাকাতেই কিছুটা দূরে একটা জলাশয় দেখতে পেল। কই গো, চলো, সামনে ওই একটা জলাশয় আছে বলে মনে হচ্ছে। বাবা যাক, বাবা বাচ্চা গেল। চলো চলো চলো, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, এমনি অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভোলা আর মালা এগোতে লাগলো সামনের জলাশয়ের দিকে। এই রাত বিরেতে গভীর জঙ্গলে জলের ধারে একটা মেয়ে একলা বসে আছে, এই ব্যাপারটা খুব একটা সুবিধের ঠেকছে না। চলো আমরা বরং ফিরে যাই। এই চুপ করো, তুমি বড্ড বেশি ভয় পাও, আমাকে দেখতে দাও তো দেখি। বাবরে, এটা কি করছে কে জানে। এই এক্ষুনি তুমি না বললে তোমার পেটে ব্যথা করছে? ধর, তুই চুপ করো তো, আমার পেট, বাবরে আমার ব্যথা আমি ঠিক বুঝে। মেয়েটা কোথায় গেল? এক্ষুনি তো আমাদের সামনেই ছিল। সেটাই তো আমিও ভাবছি গো গিন্নি। ওগো, আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধের ঠেকছে না। জলজ্যান্ত একটা মানুষ কখনো চোখের সামনে থেকে এভাবে উধাও হয়ে যেতে পারে নাকি বলো তো? চলো চলো, তাড়াতাড়ি চলো। কে তুমি? দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা তোমার পায়ে পড়ছি। ভোলা আর মালা দুজনের প্রাণ ভয়ে পেছোতে থাকে, তাদের চোখে মুখে এখন মৃত্যুর ভয় স্পষ্ট। ভোরের আলো ফুটতেই জঙ্গলের সেই জলাশয়ের ধারে গ্রামবাসীদের ভিড় জমেছে। মাটিতে পড়ে আছে ভোলা আর মালার মৃতদেহ। পাশে বসে অঝরে কাঁদছে শ্যাম। সত্যি আমাদের শ্যামের কপালটা খারাপই বলতে হবে, আপন বলতে আর কেউ রইল না। কথাটা তো ঠিকই বলেছিস, এবার যে ছেলেটাকে কে দেখবে কে জানে। এতদিন ভোলাদা ছিল, ছেলেটার কোনো চিন্তা ছিল না, কিন্তু এখন তো সেটাও। ও বাবা, ও মা, আমাকে আমাকে এভাবে একা ফেলে তোমরা কোথায় চলে গেলে? আমার যে আর কেউ রইল না গো। আমি নিশ্চিত এ কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। কোনো মানুষের মধ্যে এত ক্ষমতা নেই যে কারো দেহ থেকে তার মাথাটা এরম টেনে আলাদা করে দেবে। আরে মানুষ কেন হতে যাবে, নির্ঘাতই জঙ্গলের কোনো হিংস্র জানোয়ারের কাজ। জানোয়ারের কাজ হলে তো মাংস খুবলে খেত, এ তো মনে হচ্ছে কোনো আক্রোশ মেটানো হয়েছে। গ্রামবাসীদের নানা মুনির নানা মতের মাঝেই শ্যামের দৃষ্টি আটকে যায় তার মৃত বাবার ডান হাতের মুঠোর দিকে। শক্ত হয়ে যাওয়া আঙ্গুলগুলোর ফাঁকে লাল রঙের কিছু একটা চকচক করছে। সেখানে আটকে আছে একটা ভাঙা লাল কাঁচের চুড়ির বড় টুকরো। না 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 না, এ হতে পারে না।
শ্যাম ভয়ে ছিটকে দুপা পিছিয়ে যায়। তার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। গ্রামবাসীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বাবা মায়ের দাহকার্য সম্পন্ন করে বিধ্বস্ত ও আতঙ্কিত শ্যাম এসে পৌঁছল গ্রামের শেষ প্রান্তে থাকা এক তান্ত্রিকের আস্তানায়। আপনাকে তো আমি আমি সবটাই বললাম বাবা, কিভাবে ও আমার বাবা মা। কাঁদিস না, নিজের মনকে শক্ত কর। আমি যে পারছি না বাবা, মা বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। সবটাই নিয়তি, সেই নিয়তি পাল্টানোর ক্ষমতা স্বয়ং বিধাতা ছাড়া আর কারোর নেই। তবে তোর বাবা মায়ের মৃত্যু যে মোটেও স্বাভাবিক নয়, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কি হয়েছে বাবা? আমি আশেপাশে কোনো শক্তিশালী অশরীরীর উপস্থিতি টের পাচ্ছি। তাহলে কি আমার ধারণাই ঠিক? ও কি ফিরে এসেছে? এই দেখুন বাবা, মৃত্যুর সময় এগুলো আমার বাবার হাতে ছিল। বুঝেছি, অশরীরীর আক্রোশ বিনা কারণে আসে না, এর শেকড় অনেক গভীরে। আমাকে খুলে সব বল, এই সর্বনাশের সূত্রপাত কোথায়? এই সূত্রপাত আজ থেকে বছর 2 আগে বাবা। যা সত্যি তা অকপটে বল, এক বর্ণ লুকোবি না। বছর 2 আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় আমি আমার পা হারাই। সেই থেকে শুরু হলো আমার জীবনের এক অন্ধকার অধ্যায়। পা হারানোর পর থেকে মানুষজন আমাকে খুঁড়ি হাঁটতে দেখে নানা রকম কটু কথা শোনাতো। ল্যাংড়া, অকর্মণ্য, এসব শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আমি আর কারোর সাথে মিশতাম না, নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। একদিন পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। বাবা মা জোর করে আমাকে সেখানে নিয়ে যায়। ভেবেছিল আমার মন ভালো হবে, কিন্তু সেখানেও ব্যতিক্রম হলো না। আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই আমাকে নিয়ে হাসি তামাশা শুরু করলো। তারপর লোকেদের সেই কুমন্তব্য আর অপমান আমি আর সহ্য করতে পারিনি বাবা। সেই বাড়ি থেকে বেরিয়ে এসে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কখন যে গভীর জঙ্গলে ঢুকে পড়েছিলাম তা আমার নিজেরও মনে নেই। হাঁটতে হাঁটতে আমি গিয়ে পৌঁছাই জঙ্গলের ঠিক মাঝখানে থাকা ওই ওই জলাশয়ের ধারে। আর আর সেখানে গিয়েই দেখি। কি দেখলি? একজন জলের দিকে একদৃষ্টে তাকিয়ে বসে আছে। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীরী ভঙ্গিমায় এক অদ্ভুত আনন্দ খেলা করছিল। শ্যামের কাছে পুরো ব্যাপারটা যেন রহস্যময়, তেমনি ভালো লাগার। কিছুক্ষণ পর মেয়েটি যখন ঘুরে তাকালো, তার রূপে মুগ্ধ হয়ে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল সে। কে গো তুমি? এই এই রাত বিরেতে একা গভীর জঙ্গলে এই জলাশয়ের ধারে কি করছো? আমার নাম চন্দ্রিমা। আমি তো প্রতি রাতেই এখানে আসি। এই জায়গাটা খুব নিরিবিলি, কেউ থাকে না, তাই এই সময়টা আমি নিজের মতন করে কাটাই। কেউ বিরক্ত করার নেই। আচ্ছা, তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। নাম কি? আমার নাম শ্যাম। আমি এই শিবপুর গাঁয়ে থাকি। এরপর শ্যাম আর নিজেকে আটকে রাখতে পারল না। নিজের একাকিত্ব, সমাজ আর আত্মীয় স্বজনদের দেওয়া সেই তীব্র অপমান আর কষ্টের কথাগুলো একে একে চন্দ্রিমাকে বলতে লাগলো। সব শুনে চন্দ্রিমা ম্লান হাসল। মানুষ বড়ই নিঠুর গো। সবাই অন্যের দুর্বলতা নিয়ে ঠাট্টা করতে আর কষ্ট দিয়ে আনন্দ পেতেই ভালোবাসে। আমিও তোমার মতন ওই একই পথের পথিক, তাই তোমার মনের যন্ত্রণাটা আমি ঠিকই বুঝতে পারছি। একটা কথা জিজ্ঞেস করব, যদি তুমি কিছু মনে না করো। বলো না, কি জানতে চাও? তোমার সাজ পোশাক একদম নারী সুলভ, কিন্তু
তোমার কণ্ঠস্বরটা কেন জানি না একটু পুরুষালী মনে হচ্ছে। ছোট থেকেই আমার কণ্ঠস্বরটা এমন। এই নিয়ে অনেকের কাছে অনেক কথা শুনেছি, এখনো শুনি। আগে খুব খারাপ লাগতো, বুক ফেটে কান্না আসতো, কিন্তু এখন আর গায়ে মাখি না। ওটা অভ্যেস হয়ে গেছে। জানো চন্দ্রিমা, আমার না কোনোদিন কোনো বন্ধু হয়নি। তুমি আমার বন্ধু হবে? কি বন্ধু? ছোটবেলা থেকে কেউ আমার সঙ্গে মিশেনি, কেউ কথা বলতেও চাইতো না। একা একাই বড় হয়েছি। আজ প্রথমবার কেউ নিজের থেকে বন্ধু হতে চাইছে। আমি কি তাকে ফেরাতে পারি? তাহলে আজ থেকে আমরা বন্ধু, কি তাই তো? তাই আজ থেকে আমরা বন্ধু। এরপর থেকেই আমরা দুজনে প্রায় ওই জলাশয়ের ধারে দেখা করতে শুরু করলাম। এভাবেই কেটে গেল প্রায় একটা মাস। আমাদের দুজনের অজান্তেই আমরা ভালোবেসে ফেললাম একে অপরকে। তারপরে কি হলো? তারপর একদিন ভাবলাম মনের কথা ওকে জানিয়ে দিই, কিন্তু মনে ভয় ছিল যদি ও কিছু মনে করে। তবু সব সাহস সঞ্চয় করে একদিন ওকে বললাম। কি ব্যাপার আজ যে বড় চুপ? আসলে অনেকদিন ধরে একটা কথা তোমাকে বলবো ভাবছি। কি বলবে? এত না ভেবে তাড়াতাড়ি বলো। না মানে ভাবছি যদি তুমি কিছু মনে করো, তাই মানে বলার সাহস পাচ্ছিলাম না। আমি কিচ্ছু মনে করব না, তুমি নিশ্চিন্তে বলতে পারো। চন্দ্রিমা, আমি কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। আমি আমি আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। আমাকে আমাকে বিয়ে করবে চন্দ্রিমা? তুমি তুমি সত্যি আমাকে ভালোবাসো? তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ 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 চন্দ্রিমা, কেন আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? তোমার সাথে ঘর বাঁধার অধিকার কি আমার নেই? অধিকার নিশ্চয়ই আছে। তবে তুমি কি জানো, আমি আর 5টা সাধারণ মেয়ের মতন নই। ছোট থেকেই আমাকে অনেক অনেক গঞ্জনা সইতে হয়েছে। আমি জানি তুমি সাধারণ নও চন্দ্রিমা, তাই তো তুমি বিশেষ। তোমার কণ্ঠস্বর পুরুষের মতন হতে পারে, কিন্তু তাতে তো তোমার কোনো দোষ নেই। ওটা তো ঈশ্বর প্রদত্ত। আর আমি তোমার এই মনটাকেই ভালোবাসি। এত ভালোবাসো আমাকে? হ্যাঁ চন্দ্রিমা, নিজের থেকেও বেশি। আমিও তোমাকে খুব ভালোবাসি শ্যাম। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু চন্দ্রিমা, আমি যে ঠিক মতন হাঁটতে চলতে পারি না। এক পা হারিয়ে আমি তো পঙ্গু। তাতে কি হয়েছে? আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমার লাঠি হয়ে আমি তোমার পাশে থাকবো। আবেগে ভেসে গিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরল। নির্জন জলাশয়ের ধার সাক্ষী হয়ে রইল শ্যাম আর চন্দ্রিমার ভালোবাসার। পরের দিনই শাস্ত্র মতে ঈশ্বরকে সাক্ষী রেখে ও সিঁথিতে সিঁদুর পরিয়ে দিই। তারপর ওকে নিয়ে ফিরে আসি আমার নিজের ভিটেতে। তোর বাবা মা কি সেই সম্পর্ক মেনে নিয়েছিলেন? হ্যাঁ, আমার বাবা আর মা দুজনেই এই সম্পর্ক মেনে নিয়েছিল। কারণ তারা তো একরকম ভেবেই নিয়েছিল যে আমার মতন পঙ্গু ছেলেকে কে আর বিয়ে করবে। তাই আমি যখন চন্দ্রিমাকে বিয়ে করে ভিটে আনলাম, তারা কোনো আপত্তি করেনি, বরং বেশ খুশি হয়েছিল। তারপর কি হলো? কিন্তু বিয়ের 2 দিন যেতে না যেতেই সেই সত্য খোলস ছেড়ে আমার কাছে বেরিয়ে এলো। সত্য? কোন সত্য? চন্দ্রিমা আসলে কোনো মেয়ে ছিল না। মেয়ের বেশে সে ছিল আসলে একজন বৃহন্নলা। ধীরে ধীরে আমি বুঝতে পারি যে ওর কণ্ঠস্বর কেন এমন পুরুষালী ছিল। আর এই সত্য জানার পরেই আমার পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তুই কাকে বিয়ে করে আনলি রে শ্যাম? কি করে বুঝবো বলো তো বাবা? এমন সুন্দর রূপ সাজসজ্জা দেখে কে ধরবে যে এই হতচ্ছাড়া মেয়ে? গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারবো না।
ছি 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 ছি, চৌধুরীমা, তুমি আমাকে এভাবে ঠকালে? বিশ্বাস করো শ্যাম, আমি একটাবারের জন্য বুঝতে পারিনি যে তুমি আমার এই কঠিন সত্যটা জানো না। আমি এটাই ভেবেছিলাম যে তুমি আমার এই সত্যটা জেনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। আসলে কি বলতো, আমার আমার কপালটাই খারাপ। আমি যদি আগে বুঝতে পারতাম তুই একজন... ছি 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 ছি। তুমি বিশ্বাস করো, আমার দেহটা পুরুষের মতন হলেও আমার মনটা একজন নারীর। চিরকাল আমার মনে হয়েছে আমি একটা ভুল শরীরে বেঁচে আছি, তাই ছোট থেকে নিজেকে নারী হিসেবে দেখতে আমি ভালোবাসতাম। আমি আবারও বলছি, যেদিন তুমি প্রথমবার আমাকে বললে যে তুমি আমাকে ভালোবাসো, ঠিক সেদিন এই ভয়টাই পেয়েছিলাম। তবে আমি ভাবতেও পারিনি যে তুমি আমার এই চরম সত্যটা না জেনে আমাকে বিয়ে করছো। তুই কোন শরীরে বেঁচে আছিস সেটা জেনে আমার কোনো কাজ নেই। তোর জন্য তো আমার জীবনটা শেষ হয়ে গেল রে। এই ঘটনা গ্রামের লোকেরা জানতে পারলে যে চারিদিকে ঢিড়ি পড়ে যাবে। তোকে ভালো কথা বলছি, এক্ষুনি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, যা। অনেক বিশ্বাস, অনেক ভরসা নিয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না। তাড়িয়ে দেবো না তো কি করবো তোকে? দয়া করে আমাকে থাকতে দাও। আমার ভাই ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন আমার সাথে পালিয়ে বিয়ে করেছিলিস তখন ভাইয়ের কথা মনে ছিল না? আমি পালিয়ে বিয়ে করিনি। গয়নাগাটি পরে কোণের সাজে আমি তোমার সাথে যেগুলো পরে এসেছিলাম সেগুলো আমার ভাই আমাকে দিয়েছে। এখনো সময় আছে শ্যাম, তাড়াতাড়ি বিদে কর, তা নাহলে এই ঘটনা মোড়ল মশাইয়ের কানে গেলে উনি কিন্তু আমাদের এক ঘরে করে ছাড়বেন। আমাদের হাজার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও চন্দ্রিমা থেকে গেল আমাদের ভিটেতে। দিন যত এগোতে লাগলো ওর প্রতি অত্যাচারের মাত্রা ততই বাড়তে শুরু করলো, কিন্তু ও কোনোদিনও কোনো প্রতিবাদ করেনি, আর আমি ওর প্রতি অন্যায়ের কোনো প্রতিবাদ করিনি। তুই তো ওকে ভালোবাসতিস, তারপরেও কেন এমন করলি? শুধুমাত্র ও একজন বৃহন্নলা বলে? আমি নিজের মনকে বোঝাতে পারিনি। ও আমার কাছে কিচ্ছু চাইনি, শুধু চেয়েছিল সারাটা জীবন আমার সাথে একসাথে থাকতে। কিন্তু ওর এই মুখটা দেখলে আমার মনে হতো ও আমাকে ঠকিয়েছে। ও তোকে ঠকায়নি, দোষ তোর ছিল। তুই সত্য জানার কোনো চেষ্টা করিসনি। হয়তো তাই বাবা, এর জন্য আমিও খানিকটা দোষী। কিন্তু আমি সবচেয়ে বড় ভুল করে ফেললাম সেদিন বাবার বলা কথাগুলো শুনে। কোন ভুলের কথা বলছিস তুই? দেখ, এভাবে কিন্তু আর পারা যাচ্ছে না। একদিন না একদিন ঠিক এই সত্যিটা জেনে ফেলবে সবাই, আর তখন কিন্তু মুখ লুকানোর আর জায়গা থাকবে না আমাদের। তার চেয়ে কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো। ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিলেই তো হয়। না বাবা, এই কাজ তুমি করো না। হয়তো নিজের সত্যিটা আমাদের বলতে পারেনি, কিন্তু ও তো আমাদের কোনো ক্ষতি করেনি। চুপ কর মরকট, দরদ একেবারে উতলে উঠছে। যেটা বলছি সেটা শোন। না বাবা, এই কাজ আমি করতে পারবো না। তুই করবি না, তোর ঘাড়ে করবে। ও বেঁচে থাকলে আমাদের পরিবারের মান সম্মান বলে আর কিছু থাকবে না। আর শুধু কি তাই নাকি, ওকে রাস্তা থেকে সরিয়ে দিলে ওর সব সোনা দানা হবে আমাদের। এটা ভেবে দেখেছিস? এটা তো মন্দ কথা বলনি, তাহলে তাই হোক। এই জন্য বলি, হ্যাঁ, বাপ মায়ের কথাটা শুনে চল, তাহলে জীবনে ঠকবি না। সেই রাতেই শ্যাম তার বাবা মায়ের সহযোগিতায় চন্দ্রিমাকে মেরে সমস্ত সোনা গয়না আত্মসাৎ করে জঙ্গলের মধ্যে জলাশয়ের ধারে একটা বড় গাছের তলায় গর্ত করে পুঁতে দিয়ে আসে। শ্যামের মুখে সব কথা শোনার পর তান্ত্রিকের বুঝতে আর বাকি থাকে না যে এই ভয়ঙ্কর আক্রোশ কার। এবার আমি সবটা বুঝতে পেরেছি শ্যাম। এই আত্মা আর কারণ নয়, এই হলো চন্দ্রিমার। সে ফিরে এসেছে তার নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। কিন্তু বাবা, ও তো আমাকে ভালোবাসতো, কিন্তু তার সাথে চরম বেঈমানিও করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই আত্মা একজন পবিত্র বৃহন্নলার। তার উপর তার মৃত্যু হয়েছে অপঘাতে। এই দুইয়ের ফলে তার আত্মার শক্তি এখন দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে। যতক্ষণ না ও নিজের মৃত্যুর সম্পূর্ণ প্রতিশোধ নিতে পারছে, ততক্ষণ সে তোর পিছু ছাড়বে না। বাবা, আমাকে বাঁচান বাবা,
আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, উপায় একটাই আছে। আমি সাময়িক কালের জন্য ওই আত্মাকে বন্দি করতে পারি। এরপর তান্ত্রিক শ্যামকে সাথে নিয়ে সেই জলাশয়ের ধারে যান এবং তন্ত্র বলে চন্দ্রিমার আত্মাকে একটি লোহার কৌটোয় বন্দি করে। আর মাত্র 2 দিন পর পূর্ণিমা। সেই দিন মাঝরাতে ওর মৃতদেহ যেখানে সমাধি দিয়েছিলি সেখান থেকে ওর অবশিষ্টাংশ তুলে এনে পুড়িয়ে ফেলতে হবে। তবেই ওর আত্মা মুক্তি পাবে আর তুইও বাঁচবি, না হলে তোর রক্ষা নেই। তান্ত্রিকের কথায় সম্মতি জানিয়ে বুকে ভয় আর হাতে তাবিজ নিয়ে শ্যাম নিজের ভিটে ফিরে আসে। গভীর ঘুমে আচ্ছন্ন সূর্য আচমকা একটা দুঃস্বপ্ন দেখতে পায়। স্বপ্নে তার চোখের সামনে ভেসে ওঠে জঙ্গলের সেই অন্ধকার জলাশয়ের ধার আর সেই বিশাল বড় গাছটা। হঠাৎ চারিদিকে নিস্তব্ধতা চিরে তার কানে আসে দিদি চন্দ্রিমার করুণ আকুতি। ভাই ভাই, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা, এই অন্ধকার থেকে আমাকে দিদি। হঠাৎ সে শুনতে পায় তার বাড়ির দরজার সামনে একটা কুকুর একটানা ঘেউ ঘেউ করে ডাকছে। এত রাতে কুকুরের এই অস্বাভাবিক ডাকে সূর্য বাইরে বেরিয়ে আসে। কুকুরটা এভাবে ডাকছে কেন? সূর্যকে দেখেই কুকুরটা যেন তাকে ইশারায় কিছু বোঝাতে চায়। সে সূর্যর দিকে তাকিয়ে এক ছুটে সামনের দিকে এগোতে থাকে। সূর্য বুঝতে পারে কুকুরটা তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। কোনো এক অজানা আকর্ষণে সূর্য কুকুরটার পিছু পিছু চলতে শুরু করে। কুকুরটা সূর্যকে নিয়ে সোজা সেই জঙ্গলের ভেতরের জলাশয়ের ধারে একটা বড় গাছের তলায় এসে দাঁড়ায়। সূর্য অবাক হয়ে দেখে সেই জায়গাটার মাটি একটু উঁচু হয়ে আছে। কুকুরটা সেখানে গিয়েই তার সামনের পা দুটো দিয়ে পাগলের মতো মাটি আঁচড়াতে শুরু করে। আরে, এটাই তো সেই জায়গা যেটা আমি প্রায় স্বপ্নে দেখতাম। কৌতূহল আর অদ্ভুত এক আশঙ্কায় সূর্য পাশেই পড়ে থাকা একটা লাঠি দিয়ে মাটি সরাতে শুরু করে। কিছুটা মাটি সরাতেই তার চোখ কপালে ওঠে। সে দেখতে পায় মাটির নিচে চাপা পড়ে থাকা একটা মানুষের কঙ্কাল, আর ঠিক তার পাশেই একটা লোহার কৌটো। কৌটোর মুখটা লাল সুতো দিয়ে শক্ত করে বাঁধা, আর সেটা অদ্ভুতভাবে থরথর করে কাঁপছে। এটা এটা এভাবে কাঁপছে কেন? সূর্য কিছু না বুঝেই কৌটোর মুখে বাঁধা সেই লাল সুতোটা খুলে ফেলে। চন্দ্রিমার বন্দি আত্মা মুক্ত হয়ে যায় এবং সোজা গিয়ে প্রবেশ করে সেই কুকুরটার ভেতর। তীব্র হাওয়ার তোড়ে এবং এই ভয়ঙ্কর অতি প্রাকৃত ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সূর্য। মনটা কেন জানি না ভীষণ কু গাইছে। সব ঠিক আছে তো? আজ তো সেই রাত, আমাকে এক্ষুনি রওনা দিতে হবে। অজানা এক আশঙ্কায় শ্যাম স্থির হয়ে বুঝতে পারছিল না। অবশেষে ঘরে থাকতে না পেরে সে একটা কোদাল হাতে তুলে নেয় এবং রাতের অন্ধকারেই রওনা হয় সেই জলাশয়ের দিকে। জলাশয়ের ধারে পৌঁছতেই শ্যামের রক্ত হিম হয়ে যায়। সে দেখে সেই নির্দিষ্ট জায়গার মাটি খোঁড়া, আর তার চেয়েও ভয়ঙ্কর দৃশ্য হলো সেই লোহার কৌটোটা খোলা পড়ে আছে, আর তার পাশের লাল সুতোটা ছেঁড়া। তার মানে ও বেরিয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তেই শ্যাম শুনতে পায় একটা কুকুরের বিকট গর্জন। সে চমকে পেছনে ফিরতেই দেখে সেই কুকুরটা ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। কুকুরটার চোখ দুটো জ্বলছে, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার কপালে জ্বলজ্বল করছে একটা টকটকে লাল টিপ। না 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 না, আমাকে ছেড়ে দাও। তবে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
বাঁচাও, বাঁচাও। আহ! কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ। শ্যামের রক্তাক্ত ছিন্ন ভিন্ন নিথর শরীরটা পড়ে থাকে মাটিতে। নিজের মৃত্যুর প্রতিশোধ সম্পূর্ণ হতেই কুকুরের শরীর থেকে চন্দ্রিমার আত্মা বেরিয়ে আসে। সে ধীরে ধীরে এগিয়ে যায় পাশেই জ্ঞান হারিয়ে পড়ে থাকা তার ভাই সূর্যের দিকে। অসীম স্নেহে ভাইয়ের কপালে একবার অদৃশ্য হাত বুলিয়ে দেয় সে। তারপর ভোরের প্রথম আলোর সাথে সাথে চন্দ্রিমার আত্মা চিরতরে মিলিয়ে যায় অনন্ত আকাশে।